আজকে মহিলাদের আসরে আকাশবাণীর স্টুডিওতে আমার সঙ্গে যিনি রয়েছেন অতিথি হিসেবে, তিনটে নাম করলে আপনারা তার নামটা আন্দাজ করতে পারবেন। দ্য আনসার্টেন রিগার্ড অ্যাওয়ার্ডের সেগমেন্টে পারফরম্যান্স অ্যাওয়ার্ড, কান চলচ্চিত্র উৎসব 2024, তানিয়া, ম্যাডলি বাঙালি, দ্য শেমলেস। বুঝতেই পারছেন কার কথা বলছি। অনসূয়া সেনগুপ্ত, চলচ্চিত্রাভিনেত্রী। আজ সবার মুখে মুখে যার নাম ফিরছে, ভারতবর্ষ যার নামে গর্বিত, আজকে আকাশবাণীর স্টুডিওতে আমরা তাকে পেয়েছি মহিলাদের আসরে। তাকে স্বাগত জানাই এবং তার থেকে তার অভিজ্ঞতা শুনব। নমস্কার অনসূয়া দি, আজকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। একটু পুরনো দিনের কথা দিয়ে শুরু করি। নতুন কথাটা তো অনেকেই জেনে গেছে, ওটাতে পরে আসি। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিষয় নিয়ে পড়া, ইংরেজি সাহিত্য নিয়ে পড়া, তারপর বাংলা থিয়েটারের সঙ্গে কিছুদিন কাটানো, তারপর চাকরি নিয়ে মুম্বাই পাড়ি দেওয়া, বাংলাকে ছেড়েই বলবো। তার মাঝে ম্যাডলি বাঙালি একটা চরিত্র টানিয়া অভিনয়টা করেছিলেন, থিয়েটারের সঙ্গেও ছিলেন। তাহলে অভিনয়টা থেমে গেল কেন? হঠাৎ চাকরি নিয়ে চলে যাওয়া কেন? আসলে চাকরি নিয়ে, ওটা আমি একটু পুরনো গল্পটা আমি আর একটু ঠিক করে দিই। চাকরি নিয়ে যাওয়া না, আমি ছোট থেকেই অভিনয়, আবৃত্তি, ছবি আঁকা, মিউজিক এসব নিয়ে, মানে আমাদের যে এনভায়রনমেন্টটা বাড়ি থেকেই যা তৈরি করা হয়েছিল, এটা ছিল ছোট থেকেই, স্কুলের দিন থেকেই ছিল। আর তারপরে ইউনিভার্সিটিতে যত দিনে যাই, ওই সময় তখন আমি থিয়েটার করতে লাগলাম বেশ অ্যাক্টিভলি। আর তখন আমি যাদবপুরে বন্ধু বান্ধবদের সাথে একটা মানে আড্ডার মতনই হয়ে গেছিল। থিয়েটার যে আলাদা করে খুব প্ল্যান করে ওরম ভাবে করাটা ঠিক ছিল না। বন্ধুদের সাথে আড্ডায় আনন্দে করতে করতে টিন ক্যান বলে একটা আমাদেরই বন্ধুদের একটা থিয়েটার ট্রুপ ছিল সেই সময়, তারা এখনো আমার বন্ধু। আর সেই হিসেবে শুরু হয় একদিক থেকে। তারপরে ইউনিভার্সিটি শেষ হতে না হতেই অঞ্জনদা আমাদের এই গ্রুপেই যোগাযোগ করলেন, কেন কি ম্যাডলি বাঙালি ছবি উনি তখন বানাবেন বলে উনি চাইছিলেন এমন অভিনেতা অভিনেত্রীদের উনি নেবেন যারা অলরেডি বন্ধু। তো আমাদের থিয়েটার ট্রুপ সেটার জন্য একদম সঠিক ফিট ছিল। ওই সূত্রে আমাদের ম্যাডলি বাঙালি করা হয়। আর যা বললাম থিয়েটারও যেরকম ছিল, ম্যাডলি বাঙালিটাও অলমোস্ট ওরম ভাবেই করা, যে কি আমরা যে একটা ছবিতে অভিনয় করছি অত আলাদা করে সেটা ভাবিনি। মানে আমরা বন্ধুরা মানে যে এনজয় করছি। গ্রুপটাকে ওখানে দেখানো হয়েছে তারা সবাই আপনারা বন্ধুই ছিলেন? হ্যাঁ। আচ্ছা। আর সেই কারণেই অঞ্জনদা আমাদের কাস্টিং করেন, যে কি অ্যাক্টর কিন্তু অলরেডি আগে থেকে বন্ধু। কারণ কি সেটার তো একটা অন্য একটা অ্যাঙ্গেল আসে, সেটা স্ক্রিনে হয়তো দেখা যায়। আর ওনার মতো অভিজ্ঞতা যেই পরিচালকের আছে, উনি হয়তো সেটা বুঝতে পেরেছিলেন এরকম করে করা যাবে। তা সেটা হলো সেই কাজটা। আর তার সাথে সাথে আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেরও একটা কাজ করেছিলাম। তখন আমি খুব ছোট, কলেজ শেষও পুরোপুরি হয়নি। সেটা বাংলাতেই? না, সেটা ছিল একটা ইন্ডো অস্ট্রেলিয়ান ছবি, নাম হলো দ্য ওয়েটিং সিটি। কলকাতায় শুটিং ছিল। আর আমার একজন বন্ধু এসে আমাকে হঠাৎ একদিন জিজ্ঞেস করলো, তুই করবি, ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট হবি তুই? তা আমি বললাম, প্রথমত বল এটার মানে কি, আমি জানি না ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট কি। তো সেই হিসেবে মানে আমি তারপরে ওই কাজটা করলাম। তো 2008-09 মধ্যে আমি দুটো মানে সিনেমায় দুটো কাজ করেছিলাম, একটা অভিনয়ের কাজ আর একটা বিহাইন্ড দ্য সিনস যা বলি আমরা। আর ওই পর্যায়ে আমি ডিসাইড করলাম যে কি এবারে আমি বম্বে যাব। তো আমি আসলে চাকরি নিয়ে যাইনি আমার, আর আমি কলকাতা ছেড়ে যাচ্ছি আমি ব্যাপারটা কিন্তু ওইভাবে দেখি না। ওই বয়সে আমার ইচ্ছা এই ছিল যে কি আরেকটু দেখবো, মানে এত বড় দুনিয়া যেখানে কত রকমের সিনেমা হয়, এর বাইরেটাও দেখতে চাই। মানে কলকাতার তো কিছুটা দেখলাম, আর সেটা আমি বরাবর জানতাম আমার কলকাতার সাথে বরাবর টান, মানে আমরা সবাই এখানে, মানে এই বাঁধন অবিচ্ছেদ্য, এটা কখনোই কাটবে না। একদম সেই বাঁধনকে নিয়েই সেই ভরসায় আমার কলকাতা ছাড়া, এই ভেবেও ছাড়িনি যে কি আমি ছাড়ছি। আরো অন্য নতুন নতুন জিনিস, নতুন লোকেদের সাথে কাজ করার সুযোগ
তাদের থেকে শেখার সুযোগ, এই চিন্তাগুলো মাথায় নিয়ে আমার শহর ছাড়া। আমার দাদা অলরেডি ছিলেন বম্বেতে, তার কলেজ ওখানেই ছিল, সে অলরেডি সিনেমায় কাজ করছিল। তো এইসব নিয়ে আমার একটা তো মানে কৌতূহল ছিল, আমি উত্তেজিত ছিলাম, এই ভেবে আমার যাওয়া। আর আমি অভিনয়ের কাজ নিশ্চয়ই করতে চাইছিলাম, সেই ভেবেই যাওয়া। কিন্তু আমি জানি না কি করে, কিন্তু আমি এটাও জানতাম যে কি আরো অন্য জিনিসও আছে যেটাতে আমার ইন্টারেস্ট আছে, যেটা আমি শিখতে চাই আর যেটা আমি কিছুটা পারি। তো এই সব ভেবে আমার যাওয়া। আর বম্বে গিয়েও কিছু থিয়েটার, তারপরে ছোট ছোট বিজ্ঞাপনে এদিক ওদিক, বন্ধুদের সাথে FTI, স্টুডেন্ট ফিল্ম, এসব হয়নি তা না, এগুলো খুচকাচ হয়েছে। কিন্তু সাইড বাই সাইড আমি দেখলাম আমার ফিল্মেরই অন্য কাজটা বেশি এগোচ্ছে, আর সেটা আমি ভালোবাসছি, আমার মজাও হচ্ছে করতে, আমি শিখছিও করতে করতে। তাই আমি অভিনয়টা নিয়েই মানে পুরো পাগল হয়ে কিনা এটাই, ওই ব্যাপারটা আমার ছিল না। আমি জানি না কেন কি আমার আশপাশে আর বম্বের মতো শহর, কত লোক কত জায়গা থেকে আসে, আর সবার কত রকমের মানে অভিজ্ঞতা, ওগুলো আমি দেখতাম, আমার ভালোও লাগতো। আর হয়তো ওরম একটা এনভায়রনমেন্টে নিজেকে পেয়ে আমি দেখলাম যে কি অনেক কিছু শেখার আছে। নিজের ভেতরে যা যা ইচ্ছে ছিল বা যা যা ভেতরে প্রতিভা ছিল, সেগুলো সবগুলোকেই কাজে লাগিয়ে নিজেকে পরীক্ষা করার একটা চেষ্টা চলছিল আর কি। হ্যাঁ, আর সেই যে আপনি এত সুন্দর করে ব্যাপারটা বোঝালেন, ওই বয়সে, তখন আমার 20-21 বছর বয়স, ব্যাপারটা আমি ইংরেজিতে একটা কথা শব্দ ইউজ করবো, ওই আর্টিকুলেশন, ওই পর্যায়ে তখনও পৌঁছইনি, যে সব দিক শিখে ধরে একটা সামনে যাকে পাচ্ছেন তাকেই আপনি একবার করে পরীক্ষা করে দেখছেন যে এটা আমি পাচ্ছি কিনা। হ্যাঁ, আমার মনে হয় সবটাই আপনার কাছে একটা ফ্লোতে ওরম করেই ব্যাপারটা আমি দেখার চেষ্টা করেছি, ওরম ভাবে এগোনোর। সেই সূত্রেই প্রোডাকশন ডিজাইনার। হ্যাঁ, সেটা করতে করতে তারপরে প্রোডাকশন ডিজাইন ডিপার্টমেন্টে আমি প্রথম কাজ করি, সব থেকে জুনিয়র লেভেলে। দীপা মেহতার ছবি মিডনাইটস চিলড্রেন, সেটা 2011-তে শ্রীলঙ্কাতে শুট হয়েছিল, অলমোস্ট 6 মাসের শুটিং। আর ওইটা করার পরে আমার এমন মজার অভিজ্ঞতা ওটাতে, তারপরে আমি একটা প্রায় অটোমেটিক ভাবে আমি ডিসাইড করলাম, আচ্ছা এবারে আমি এই কাজটা করতে চাই। আর যেই আমি সেটা ঠিক করলাম, তারপরে ওই কাজটাই আসা শুরু করলো। আর করতে করতে 2-2.5 বছর পরে আমি প্রোডাকশন ডিজাইন ফিল্ডের মধ্যেই একটা বেশ উন্নতি হয়ে, একটা ছোট বয়সে আমি অ্যাজ হেড অফ ডিপার্টমেন্ট প্রোডাকশন ডিজাইনার। আর কাজটা কঠিন কাজ, একা প্রোডাকশন ডিজাইন একদমই করা যায় না। অভিনেত্রী আমি একা তাও হতে পারি, প্রোডাকশন ডিজাইনটা তো একা করা অসম্ভব। অনেক বিশাল টিম হয়, অনেক রকমের কারিগর, অনেক সে কার্পেন্টার বলুন, পেইন্টার, ইলেকট্রিশিয়ান, থার্মোকল আর্টিস্ট, এই আর্টিস্ট, হ্যাঁ, অনেক কিছু। তো সেটাতে আমি পুরোপুরি ঢুকে পড়লাম। সেই কাজটাও কিন্তু খুব দক্ষতার সঙ্গে করছি, প্রচন্ড। আর সেটাও খুব আর্টিস্টিক, সেটাও খুবই আর্টিস্টিক কাজ। আর ওরম একটা নিজেকে ওরম একটা জায়গায় ফেলে আমি এত কিছু শিখতে পেরেছি। আর যেই শিক্ষাগুলো হয়তো অন্য জায়গায় আমি পেতাম না, কেন কি হয়তো এত বিভিন্ন লোকজনের সাথে আমি কাজ করতে পেরেছি, যেটা আদৌ অন্য কিছু করলে কি পারতাম। এই যে আপনি একটা ক্যামেরার পিছনের কাজটা করছিলেন, যখন আপনি ক্যামেরার সামনে এলেন, ওই অভিজ্ঞতাটি কি কোনোভাবে কাজে লেগেছিল এই অভিনয়ের ক্ষেত্রে? আমি তো মনে করি নিশ্চয়ই সেটা আলাদা করে বলে বোঝানোটাও কঠিন, কিন্তু এত বছর যে আমি ক্যামেরার পেছনে করেছি, সেটাতে একটা নলেজ তো আছেই, নলেজ হয়। তার থেকেও বেশি আমার মনে হয় যে কি এতজন যে একটা ছবি করতে, এতজন, 100 জন, মাঝে মাঝে তারও বেশি, বড় ছবিতে 150-200 জনের ক্রু কোনো ব্যাপারই না। আর ক্যামেরার পেছনে এত বছর কাজ করাতে প্রত্যেক মানুষের সেই শুটিং এ যা কন্ট্রিবিউশন, তাদের মূল্য,
ওটা আস্তে আস্তে আমি এত নিখুঁতভাবে বুঝে উঠেছি নিজের অভিজ্ঞতা দিয়েই, আর তাদের সবার থেকে এতখানি আমি শিখতে পেরেছি। তা আমার মনে হয় আলটিমেটলি যখন আমি ক্যামেরার সামনেও কাজটা করতে এলাম, ওটা না একটা নিজের ভেতরের সেটিংই বলতে পারি। মানে আমি তো রোজ দিন শুটিং করতে গিয়ে এটা ভেবে নামতাম না ফ্লোরে যে আমি জানি ক্যামেরার পেছনে, ওটা একটা নিজস্ব একটা হয়ে একদমই তাই, উঠেছিল, ওটা ভেতরে চলে এসেছিল ভেতরে চলে এতদিন ধরে এসেছিল। কাজ আর করার জন্য। আমার মতে সেটা সাংঘাতিক একটা অংশ আছে। আমি যেভাবে কাজটাকে অ্যাপ্রোচ করতে পেরেছি, যেভাবে কাজটা মন দিয়ে পরিশ্রম করে করতে পেরেছি, কেন কি বাকি সকলের পরিশ্রমটাও আমি বুঝি, একদম, যেটা এই- আমি এই শ্রদ্ধা জায়গাটাই করি। আমি বলতে চাইছিলাম যে যেটা আপনি খুব র অবস্থায় দেখেছেন, সেটাই যখন ক্যামেরার সামনে আসে আমাদের তো একটা পলিশ জিনিস আমরা দেখতে পাই, কিন্তু আপনার ক্ষেত্রে দুটো জিনিসই চোখের সামনে খুব পরিষ্কারভাবে এসেছে এবং সেইটা আপনার অভিজ্ঞতা হিসেবে সঞ্চয় হয়েছে এবং কাজে আমরা হয়তো সেটাই দেখতে পাচ্ছি। আমি সেটাই আশা করেছিলাম। আচ্ছা, 2009 ম্যাডলি বাঙালি, তারপরে অভিনয়ের সঙ্গে টুকটাক যোগাযোগ। 2014 দ্য শেমলেসের জন্য এই যে মাঝখানের পর্বটা তো মুম্বাইতে আপনার কাট ছিল, যখন নির্বাচিত হলেন যে রেণুকা চরিত্র আপনাকে দিয়ে করানো হবে, কি ভেবেছিলেন ওই সময় যে এতটা এগোবেন বা এতটা মানুষের কাছে পৌঁছবেন, সেটা কি ভেবেছিলেন? বা এরকম একটা যে স্ক্রিপ্ট, সেটা দেখেও তো অনেক সময় মনে হয় যে একদম অন্যরকম একটা আমি ছবি করতে যাচ্ছি। কি ভাবনা হয়েছিল তখন, বা আপনি নিয়েছিলেন চরিত্রটা কি ভেবে? প্রথম মানে পড়েই আমি একবারে মানে এক জায়গায় বসে প্রথম থেকে শেষ অবধি চট করে পড়ে নিয়েছিলাম। পড়ার পরেই আমি কিভাবে বোঝাই, মানে আমি জানতাম এটা আমি করবই করব, মানে কিছু আমাকে আটকাবে না। সেটা কি করে প্ল্যানিংটা করে করব, কেন কি আমার রীতিমতো একটা অন্য ক্যারিয়ার যেটা আমি পরিশ্রম করে তৈরি করে রেখেছি, মানে সেখানে আমার কাজ চলছিল। তো কয়েকটা কাজকে নাও বলতে হয়েছে এটা করার জন্য। একটু নার্ভাস ছিলাম যে কি এটা কি ঠিক জিনিসটা করছি, কিন্তু তাও এটা আমি করব সেটা আমি জানতাম স্ক্রিপ্টটা পড়ার পরে। আর 2014তে আসলে আমাকে ছবির জার্নি বোধহয় ওই সময় থেকেই, কারণ কি আমার যে পরিচালক কনস্ট্যান্টিন বজানভ, বালগেরিয়ান একজন পরিচালক, উনি তো 10 বছরের ওপর ধরে এই ছবিটা বানানোর চেষ্টা করছেন। আমাকে উনি যোগাযোগ করে 2020তে। আসলে 2020তে 21-এর মধ্যে আমার কাস্টিং ফাইনাল হয়। আর ছোট ছবি, খুব কষ্ট করে ব্যাপারটা দাঁড় করাতে পেরেছেন আমাদের প্রডিউসার। ফ্রান্সে, সুইজারল্যান্ডে, আমাদের ইন্ডিয়াতে বম্বের প্রডিউসার আছে, সবাই আর মিলে মিশে ব্যাপারটা কি করে যে দাঁড় করাতে পেরেছে। এত ছড়ানো ব্যাপার। আমাদের শুটিং হয়েছে নেপালে, যেটা মানে আপনি জিজ্ঞেস করছিলেন যবে থেকে এই যে রেণুকার চরিত্রটা আমি পড়েই আমার একটা মানে একটা টান হয়ে গেল চরিত্রের সাথে, এই মহিলা রেণুকা। সেটা আমি জানতাম আমি এটা করতে চাই, কেন কি এটা শুধু একটা গল্পের চরিত্র না, এরম কত রেণুকা আছে। সমাজের একটা দিক উঠে আসে এরকম ধরনের ছবিতে, আমরা যেখানটায় আমরা হয়তো সচরাচর আলোকপাত করি না বা দেখতে পাই না, দৃষ্টি দিতে চাই না, সেই সমস্ত দিকগুলোকে অনেক সময় এই ছবিগুলোতে আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাই, তাদের সুবিধে অসুবিধে। এই যে রেণুকা চরিত্রটি করলেন, নিজের মধ্যে কতটা সন্তুষ্টি পেয়েছেন যে হ্যাঁ আমি খুব ভালো করেছি, এরকম কি মনে হয়েছিল? আমি খুব ভালো করেছি তা ফিল করিনি, কিন্তু আমি এত খুশি পেয়েছি করে প্রত্যেক দিন শুটিং এর ওই পর্যায়ে যে সন্তুষ্টি পাওয়া যায় কাজ করে বা একটা আর্ট ফর্মে, সেটা তো মানে প্রত্যেক আর্টিস্টের সেটাই গোল। আর সেটা ওই সন্তুষ্টিটা আমি ফিল করেছি ডেইলি যখন আমি শুটিংটা করেছি। আর আমি তখনও ভাবতাম যে কি আমি ভালো, মানে ব্যাপারটা এতই সাবজেক্টিভ, আপনার কারোর অভিনয় পছন্দ হলো, আমার হয়তো সেটা পছন্দ হলো না, তো সেই দিকটা তো ভালো বা বাজে তো সেটা আমি বলার লোক না, যে দেখবে সে বলবেন। রেণুকা চরিত্রের কোন দিকটা আপনাকে বেশি টেনেছিল যে এই চরিত্রটা আমি করতে চাই? এই যে বললেন, কোন বিশেষত্বটা টেনেছিল? যে কি এমন একটা কঠিন এই চরিত্রের যা জীবন যাপন হয়েছে,
মানে আমরা ভেবে নিচ্ছি ছোট বয়স থেকেই, রাস্তাঘাটে প্র্যাকটিক্যালি বড় হয়ে একটার পর একটা প্রচুর কঠিন স্থিতি, আর সেটা চলতেই থাকছে। কিন্তু তা সত্ত্বেও আমি যখন স্ক্রিপ্টটা পড়ি, আমার পড়ে এই চরিত্রর ভেতরে যে নম্রতাটা আমি পেয়েছিলাম খুঁজে, একটা ভীষণ নরম ভেতরটা, ওটা মানে ভাবাই যায় না এত মানে কঠোর যে বাইরে থেকে, তার ভেতরটা এরম হতে পারে। তো সেটা আমার কাছে সবথেকে রেণুকার সবথেকে প্রিয় অংশ আপনি বলতে পারেন। এবারে বলি, এই যে পুরস্কারটি যখন ঘোষণা হলো, কান চলচ্চিত্র উৎসব 2024 আনসার্টেন রিগার্ড অ্যাওয়ার্ড এবং পারফরমেন্স অ্যাওয়ার্ডে অনসূয়া সেনগুপ্তর নাম মঞ্চে ঘোষণা করা হলো, আপনি তখন কোন মানসিক স্থিতির মধ্যে ছিলেন এবং সেই অনুভূতিটা একটু যদি আমাদের বলেন। মানে আমি কি বলবো, ওই মোমেন্টটা, মানে আমার নাম আর অ্যাওয়ার্ডটা যখন দিচ্ছেন ভিকি ক্রেপস, আমাদের যে আনসার্টেন রিগার্ড ক্যাটাগরি যে আমাদের জুরি, উনি তার অংশ ছিলেন, অভিনেত্রী, ওনাকে আমি খুবই শ্রদ্ধা করি অ্যাজ অ্যান আর্টিস্ট। আর খুব সুন্দর করে বলেছিলেন, আমি যে কথাটা মানে আমার নাম অ্যানাউন্স করার আগে কথাটা কি ছিল, আমি ইংরেজিতেই সেটা বলছি, কারণ কি উনি বলেছিলেন ইংরেজিতে, বলেছিলেন যে কি দিস ইয়ার উই ডিসাইডেড টু গিভ দ্য অ্যাক্টিং প্রাইজ টু দ্যাট পার্সন হু গট আপ এভরি ডে অ্যান্ড ওয়েন্ট ডাউন টু হেল অ্যান্ড গেভ হার স্কিন ফর দিস রোল অ্যান্ড দিস ফিল্ম দ্য শেমলেস। অতটা শুনেও মানে তখন আমি ওই কথাটা এত সুন্দর, আমি সেটা শুনছিলাম, আর তারপরে আমার নাম, মানে আমি এখনো মানে 1 মাস হয়ে গেছে, আমি অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না ওই মোমেন্টটাতে আমার এক্স্যাক্টলি কি মনে হচ্ছিল, কিন্তু এতটা জানতাম যে কি কিছু কয়েক সেকেন্ড মানে ওরকম বসলাম। আমার ছবিরই দুজন অভিনেত্রী, একজন অভিনেতা দুপাশে ছিলেন, আমার বন্ধু দুজনেই, ওমারা একদিকে, তন্ময় একদিকে, আর তন্ময় একটা ভিডিও তুলেছে সেখানে, আমি সেটা আমি পরে দেখেছি, আমি মানে জাস্ট নিচে তাকালাম 1-2 সেকেন্ড, আর আমি জানি নিজেকে দেখি, আমি জানি, আমি ভাবছি যে কি না এবারে তো আমি উঠে যেতে হবে ওখানে। তো বেশিক্ষণ সেই ভাবনাটা নিয়ে থাকতেও পারিনি, তক্ষুনি কেন কি গিয়ে তো নিতে হবে অ্যাওয়ার্ডটা। কিন্তু হ্যাঁ, ওই ভিকি ক্রেপসের এই কথাটা, সেটা নিয়ে মানে আমার মাঝে মাঝে মানে হয়তো রোজ একবার মনে হয় একটু, এত সুন্দরভাবে বলেছিলেন। আর আমি নিজের অভিনয়ে বা নিজের কাজটা, আমি নিজেরটা কি ওরম ভাবে দেখা যায়, আমি মনে করি না নিজেরটা ওরম করে দেখা যায়, ওটা বাইরের কারো দৃষ্টি হয়। আর উনি যে আমাকে এরম করে দেখলেন আমার কাজটা, একদম সেটা এত সুন্দর। হ্যাঁ একদম। আর ওটা শুনে মানে পরে আমি যখনই ভাবি, আমার মনে হয় এত গভীর ভাবে কি করে দেখতে পারলেন, মানে উনি কি ছিলেন শুটিং এ, সেটা তো ছিলেন না, সেটা তো আমি জানি। তার মানে ছবিটায় এত সুন্দরভাবে জিনিসটা দেখানো হয়েছে যে সবার কাছেই কিন্তু সেই মেসেজটাই পৌঁছেছে যেটা দেখাতে চাওয়া হয়েছিল ঠিকঠাক, এবং আপনার অভিনয় অবশ্যই। এই যে আমাদের দেশ ভারতবর্ষ, এখন মোটামুটি সবার মুখেই অনসূয়া সেনগুপ্ত নামটা ঘুরছে, এবং সত্যিই আজকে আমরা গর্বিত ভারতবাসী হিসেবে। আপনার এই অনুভূতিটা কেমন লাগছে দেশকে গর্বিত করতে পেরে? সেটাতেই আমার নিজের মানে আমার যত না অ্যাওয়ার্ড নিয়ে, শুধু অ্যাওয়ার্ড নিয়ে মানে আমি গর্বিত, আমিও দেখতে পাচ্ছি যে কি বন্ধু বান্ধব পরিবার তো আছেই, সেটাতে ওখানে আমি যাচ্ছি না, কিন্তু এতজন মানে গোটা দেশ ইন আ ওয়ে, আর সেটা যে মানে কতখানি জেনুইন আমি সেটাও বুঝতে পারছি। আর সেটা কি করে কেন আমি জানি না। আমার মনে হয় একটা যে আমার মানে যে জার্নিটা এতদিন ধরে হয়েছে, আমি কেউ জানতেও না আমায় বা চেনে না যে আমি অভিনয় করতে কবে চেয়েছি, কিন্তু আস্তে আস্তে যখন আমি আমার গল্পটা সবাই জানছে, আমার মনে হয় সেটাতে তাদের আরো একটা মানে গর্ব আর ভালোবাসা জাগছে। আর কেন কি আমি মনে করি মানে নিজের ব্যাপারে তো নিজেকে অতটা অবজেক্টিভলি দেখা যায় না, কিন্তু আমি চেষ্টা সেটা করেছি 1-2বার। আর আমারও মনে হয় যে কি এরকম এটা যদি অন্য কারোর সাথে হতো, আর এই গল্পটা ঠিক এরকম করে আমিও দেখতাম বাইরে থেকে, আমারও খুব গর্ব হতো। আর আমারও দেখে মনে হতো, কেন কি আমি মনে করি আমাদের
দেশে আমাদের সিনেমায় এরম গল্প সবার শুনতে ভালো লাগবে, এরকম এবং গর্ব অনুভব করতে আমাদেরও ভালো লাগছে। আপনার যতটা Thank ভালো you. লাগছে আমরা আজকে ততটাই গর্বিত এবং আনন্দিত যে এরকম একজন অভিনেত্রী আমাদের বাংলার। আমরা থ্যাংক ইউ সো মাচ। বাংলার বলে আরো বেশি নিজেদের কলারটা তুলে নিচ্ছি হ্যাঁ, আর কি। তা তো অনুসুয়া বটেই। সেনগুপ্ত আমাদের বাঙালি। আচ্ছা, এই যে কনস্টান্টিন বোজানোভের সঙ্গে পরিচয়টা কিভাবে হলো সেটা যদি একটু ছোট করে বলেন। কনস্টান্টিন বোজানোভ, তো কনস্টান্টিন আর আমি কয়েক বছর ধরেই আমরা বন্ধু সোশ্যাল মিডিয়াতে, কেন কি কয়েকজন মিউচুয়াল বন্ধু যেরম হয় সেই সূত্রে আর কি। আমাদের আগে কোনোদিনও দেখা হয়নি, কিন্তু ওনার নামের সাথে একটা ঘনিষ্ঠতা আছে, কেন কি আমি ছবি আঁকি, আর সেই ছবি আমি সোশ্যাল মিডিয়াতে সেগুলো তুলতে বা শেয়ার করতেও খুব ভালোবাসি। লোকজন সেগুলো দেখে, তাদের কি অনুভূতি হয় সেটা আমার একটা নিজস্ব একটা প্রসেস বলতে পারেন। আর কনস্টান্টিনের নামের সাথে ঘনিষ্ঠতা ওই সূত্রে, কেন কি উনি আমার ছবিগুলো লাইক করেন। আর এবারে হঠাৎ 2020-তে কোনো একটা সময় লকডাউন বোধহয়, তখন উনি এরকম মেসেজ করেন আমায় সোশ্যাল মিডিয়াতেই, এই বলতে যে কি আমি আমার নেক্সট ছবির জন্য আমি একজন লিড অ্যাক্ট্রেস খুঁজছি। আমি তো শুনে অলমোস্ট আটকে উঠেছিলাম যে কি উনি কি করে জানেন আমি মানে এককালে আমি অভিনয় করতে চেয়েছিলাম বা কিছু। আমি ওনাকে বোঝানোরও চেষ্টা করলাম যে কি না এটা নিশ্চয়ই আপনার এটা ঠিক ডিসিশন হবে না। আমি তো মানে আমার তো কোনো অ্যাক্টিং এর কাজ, কোনো বডি অফ ওয়ার্ক যেটাকে বলে অ্যাজ সাচ কিছু তো নেই, মানে আপনি টাকা বা তুলবেন কি করে আমার নামে। তো একটু এসবের পরে উনি বললেন স্ক্রিপ্টটা একবার প্লিজ পড়বে। তারপরে আমি স্ক্রিপ্টটা পড়লাম, আর যেটা এর আগের উত্তর একটা বলছিলাম যে কি স্ক্রিপ্টটা পড়ার পরে মানে সেই সব পুরনো ইচ্ছেগুলো, যেটা আমি মানে আরো ছোট যখন ছিলাম ম্যাডলি বাঙালি করার পরে, যখন অন্য কাজও আমি করা শুরু করলাম, আর আমি অভিনয় নিয়ে এটা ভাবতাম যে কি এটা সামাও এমন জিনিস যে কি আমার জন্য সঠিক যেটা একদিন নিশ্চয়ই হয়তো আসবে। কিন্তু এই ভাবনাগুলো তো বেরিয়ে গেছিল অলমোস্ট মাথা থেকে। আর কনস্টান্টিন আমাকে এটা মানে অফার করাতে ওই কথাগুলো মানে নিমেষের মধ্যে সব মনে পড়ে গেল যে কি এটাই তাহলে ওই সঠিক যেটা। তারপরে তো বাকিটা আমাদের চোখের সামনে। আচ্ছা, আজকের অনুষ্ঠানের আমাদের শেষের দিকে চলেই এসেছি। শ্রোতাদের উদ্দেশ্যে কি বলবেন, কি বলতে চান আজকে? আমি এই বলবো শ্রোতাদের, আর বেশিরভাগ মানে আমার থেকে ছোট যারা আর্টিস্ট, বিভিন্ন ধরনের আর্ট ফর্ম যাই হোক, প্র্যাকটিস করো। আর তুমি নিজস্বতাটাকে গড়ে তোলো। যতখানি তুমি নিজের আওয়াজটা নিজে প্রকাশ করতে পারবে, আর যত বিভিন্ন ভাবে সেটা করা যায়, সঙ্গীত বা ছবি এঁকে বা অভিনয় করে, সেটা করতে থাকবে। মন দিয়ে পরিশ্রম করে প্র্যাকটিস করলে নিজের কাজ ভালো হতে বাধ্য, কেউ সেটা থামাতে পারবে না। একদম তাই, আপনাকেও থামানো যাবে না। নিশ্চয়ই আমরা আরো অনেক ছবি দেখব আপনার ভবিষ্যৎ আরো ভালো হোক, আমরা আরো চাইবো আপনি এগিয়ে চলুন। আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আবার দেখা হবে নিশ্চয়ই কোনো একদিন। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ।